আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। সুপ্রিয় হোমিওপ্যাথিক অনুরাগী শিক্ষার্থী, হোমিওপ্যাথির জনকের জীবনী আমাদের জীবনে কেন প্রয়োজন? অবশ্যই সময় করে আমাদের হোমিওপ্যাথির জনকের জীবনী পড়া উচিত, কারণ হোমিওপ্যাথির জনকের হোমিওপ্যাথির জন্য ত্যাগ, তিতিক্ষা, হোমিওপ্যাথির জন্য তার গবেষণা, হোমিওপ্যাথির জন্য তার উদ্বোধনী শক্তি এবং তার কার্যক্রম আমাদেরকে একটি প্রেরণা প্রদান করে। সেজন্য হোমিওপ্যাথির প্রথম পাঠ হওয়া উচিত হোমিওপ্যাথির জনকের জীবনী। আমরা সবাই জানি যে হোমিওপ্যাথির জনকের নাম ডাক্তার ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হানিম্যান, যিনি একাধারে একজন জার্মান চিকিৎসাবিদ, বহু ভাষাবিদ, পদার্থ রসায়ন, জীববিদ্যা, উদ্ভিদ প্রাণ রসায়ন, হিব্রু, উর্দু সহ ফার্সি, পারস্য ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তার এই বহুমাত্রিক প্রতিভা এবং জ্ঞানের কারণেই তিনি হোমিওপ্যাথিকে একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্কে দাঁড় করে দিতে পেরেছিলেন, যা আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণিত করতে পারেনি এবং যেটার ব্যাপারে এখন পর্যন্ত কেউ ভিন্ন মত পোষণ করতে পারেনি। তো চলুন আমরা হোমিওপ্যাথির জনকের বায়োগ্রাফি নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথির জনক ডাক্তার স্যামুয়েল হানিম্যান, জার্মান উচ্চারণে যেটাকে জামুয়েল হানিম্যান বলা হয়, এবং তিনি 1755 সালের 10 এপ্রিল জার্মানির সাক্সনি রাজ্যের ড্রেসডেন শহরের নিকটে মিশেনে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ কোথাও কোথাও 11 এপ্রিল বলে উল্লেখিত করা হয়, কারণ তিনি ভোররাতের পরে জন্মগ্রহণ করেন। 10 এপ্রিল ভোররাতের পরে জন্মগ্রহণ করেন। স্বাভাবিকভাবেই এটাকে 11 তারিখ বলা হলেও তার জন্ম তারিখ 10 তারিখ হিসাবে স্বীকৃত। তিনি মূলত দুটি বিয়ে করেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে তিনি দ্বিতীয় স্ত্রী মেলানিকে বিয়ে করেন, ম্যাডাম মেলানি আমরা বলে থাকি, এবং তার পিতা ছিলেন ক্রিশ্চিয়ান গটফ্রায়েড হানিম্যান। আমরা খুব সংক্ষেপে হানিম্যানের জীবনকাল এবং জীবনী বিস্তারিতকে আমরা নিয়ে আসব। তার পিতা ছিলেন একজন চীনামাত্রের উপরে ডিজাইনার, চীনামাত্রের উপরে বিভিন্ন কিছু তিনি খোদাই করতেন। তিনি অর্থাৎ তার বাবা ছিলেন একজন সত্যদ্রষ্টা মানুষ, এবং যার কারণে তিনি তার সন্তান হানিম্যানকে জন্মের পর থেকেই নির্দিষ্ট একটা সময়ে তাকে অ্যাডভাইস দিতেন। সেজন্য আমরা বায়োগ্রাফি অফ হানিম্যান এই বইয়ে আমরা যদি অধ্যয়ন করি, সেখানে দেখব যে তিনি লিখেছেন যে আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গিভ অ্যাডভাইস টু মাই সান স্যামুয়েল। অর্থাৎ তিনি কারো একজনের সাথে কথা বলছেন, তার বাবা, এবং বলতেছেন যে আমার এখন সময় নাই, আমাকে যেতে হবে, কারণ আমার ছেলে হানিম্যানকে আমাকে উপদেশ দিতে হবে। এবং তার উপদেশটা কিরকম ছিল? তিনি বলেন যে বাবা, তুমি চিন্তা এবং বিশ্লেষণ করবে তোমার জ্ঞান দ্বারা, এবং যে বিষয়গুলো তোমার কাছে সঠিক এবং সত্য মনে হবে সেটাকে তুমি গ্রহণ করবে, এবং যেটাকে তোমার চিন্তা এবং বিশ্লেষণের সঠিক এবং সত্য মনে হবে না সেটাকে তুমি বাদ দিবে, সেটাকে তুমি পরিহার করবে। তো মূলত হানিম্যানের বাবা ক্রিশ্চিয়ান গটফ্রায়েড হানিম্যানের এই বাণী তার জন্য হোমিওপ্যাথির মতো একটি একক এবং নতুন একটা সিস্টেম চিকিৎসা বিজ্ঞানে আবিষ্কার করার মতো সুযোগ হয়েছিল। সে কারণেই তিনি হোমিওপ্যাথি আবিষ্কার করতে সমর্থ হয়েছে, যেগুলো আমরা আলোচনা করব সামনে। ডাক্তার স্যামুয়েল হানিম্যান 1766 সালের 20 জুলাই 12 বছর 2 মাস 10 দিন
টাউন স্কুলে বয়সে টাউন স্কুলে ভর্তি হন এবং 1775 সালে 20 বছর বয়সে তিনি লিপজিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন মেডিসিন পড়ার জন্য এবং 1777 সালে ব্রাদার্স অফ মার্সি হাসপাতালে চিকিৎসা বিদ্যা শেখার জন্য আসে, অর্থাৎ ইন্টার্নি করার জন্য আসে এবং 1779 সালে 10 আগস্ট চিকিৎসা বিদ্যায় ডক্টরেট ডিগ্রি লাভ করেন এবং এর টাইটেলটা ছিল কনস্পেক্টাস অ্যাডফেক্টাম স্পাসমোটিকোরাম এটিওলজিকাস ইটি থেরাপিউটিকাস। এটা জার্মান ভাষায় এবং তিনি এর উপরে প্রায় 20 পৃষ্ঠা ব্যাপী একটা গবেষণাপত্র লেখেন এবং তিনি এই ওয়েস্টার্ন মেডিসিনে ডক্টর ডিগ্রি অর্জন করার পূর্বেই চিকিৎসা অর্থাৎ অ্যালোপ্যাথিতে প্র্যাকটিস শুরু করেন এবং এই প্র্যাকটিস করতে গিয়ে তিনি যেটি দেখলেন সেটি তাকে অবাক করেছে এবং তার বাবার যে উপদেশকে তিনি এখানে অ্যাপ্লাই করেছে এবং অ্যালোপ্যাথি ছেড়ে দেয়। এখন কথা হলো যে কেন অ্যালোপ্যাথি ছেড়ে দিলেন। ওই সময় তিনি ছিলেন একজন এমডি অর্থাৎ ডক্টরেট ডিগ্রিধারী একজন চিকিৎসক, যে কিনা এই পেশায় চাইলে আকাশচুম্বী খ্যাতি অর্জন করতে পারতেন, কিন্তু তিনি দেখলেন যে তিনি যে সকল রোগীকে চিকিৎসা দিলেন বা দিচ্ছেন সেই রোগীগুলো কিছুদিন পরে আবার যে লক্ষণগুলো চিকিৎসা করেছেন তার চেয়ে জটিল এবং অনিয়ন্ত্রিত অবস্থা নিয়ে ফিরে আসে এবং পরবর্তীতে সে আর কিছু করতে পারছে না। এমন তো অবস্থায় তিনি চিন্তা করলেন। আমরা আপনাদেরকে এই বিষয়টিকে একটু ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে চাই এবং বর্তমান সময়ের সাথে একটু সামঞ্জস্য অর্জন করে দিতে চাই। আমাদের আশেপাশে এমনকি আমাদের ফ্যামিলিতে হাই প্রেশার, গ্যাস্ট্রাইটিস, ডায়াবেটিস এবং বিভিন্ন হার্টের রোগীর অভাব নেই। আপনারা খেয়াল করে দেখবেন একজন গ্যাস্ট্রাইটিসের রোগী সে যদি ইসোমিপ্রাজল, সার্জেল, লোসেকটিল, বিভিন্ন ব্র্যান্ড নেম আমার জানা নেই, এগুলো যদি কেউ 20 পাওয়ার 20 পাওয়ারের খায় 6 মাস 1 বছর পরে তাকে আবার 40 পাওয়ারের খেতে হবে, তাহলে কি সে রোগ ভালো হয়েছে নাকি রোগ বৃদ্ধি পেয়েছে? অর্থাৎ 40 পাওয়ার এই জন্য দিতে হয় কারণ তার উপশম করতে গিয়ে রোগের পরিমাণ এখন আরো বেড়েছে এবং 40 পাওয়ার ছাড়া তার কাজ হচ্ছে না। এবং দেখেন এই চিকিৎসাগুলো লাইফ লং, অর্থাৎ ডায়াবেটিস, হাই প্রেশারের জন্য লাইফ লং আপনাকে মেডিসিন খেয়ে যেতে হবে মরার পর্যন্ত। অর্থাৎ কি, এটার স্থায়ী চিকিৎসা নাই এবং এই চিকিৎসা মেডিসিন খাবেন ঠিক আছে এবং আপনার মৃত্যুটা হবে, এই মেডিসিনগুলো একসময় আপনার বডিতে রেজিস্ট্যান্স হয়ে যাবে আর কাজ করবে না, তখন এই রেজিস্ট্যান্সের কারণে আপনার মৃত্যু হবে এবং মারা যাবেন এবং খারাপ অবস্থা তৈরি হয়। তো হানিম্যানের ওই সময় আর বর্তমানের সময়ের কথাগুলো কিন্তু মিলে যাচ্ছে। হানিম্যানের বই থেকে এই বায়োগ্রাফি অফ হানিম্যান এখানে কোট করা হয়েছে যে এই সকল অজানা চিকিৎসা পদ্ধতি দ্বারা আমার রোগ ভোগকারী ভাইদের চিকিৎসা করতে আমার বিবেক আমাকে সহজেই অনুমোদন দেয় না। এই চিকিৎসা করতে গিয়ে এমন দিকে যাচ্ছিল যেন আমি একজন অনিষ্টকারী, খুনি অথবা মানুষের অমঙ্গল সাধক। সুতরাং আমি আমার বিয়ের প্রথম বছরই এই ভয়ানক চিকিৎসা পদ্ধতি ছেড়ে দিই এবং নিজেকে রসায়নশাস্ত্র অনুবাদকের কাজে নিয়োজিত করি। যখন হানিম্যান দেখলেন যে এই চিকিৎসা পদ্ধতির কারণে মানুষ ভালো হচ্ছে তো দূরের কথা, সাময়িক উপশমের বিনিময়ে এই রোগটি আরো কঠিন থেকে কঠিনতর অবস্থায় পৌঁছেছে, এমতো অবস্থায় তিনি বললেন যে না, আমি আর এই চিকিৎসা করতে পারবো না, প্রয়োজন বোধে আমি চিকিৎসা ছেড়ে দেওয়ার পর তিনি রসায়ন শাস্ত্র ও অনুবাদকের কাজে তিনি নিজেকে নিয়োজিত করেন। পরে যেটা হয়, যখন তিনি এই অ্যালোপ্যাথি পেশা ছেড়ে দেন এবং তিনি অনুবাদ শুরু করেন
অনুবাদ করতে শুরু করলেন এ ট্রেটিস অন দ্য ম্যাথমেটিকা, উইলিয়াম কালনের লেখা একটি বই। তিনি এই বইটি অনুবাদ করতে গিয়ে লক্ষ্য করেন যে এখানে দুটি বিষয়ের কথা বলা হয়েছে, একটা হলো সদৃশ পদ্ধতি চিকিৎসার এবং একটা হলো বিসদৃশ পদ্ধতি। বিসদৃশ পদ্ধতি নিয়ে এরপরে অনেক আলোচনা করেছেন তিনি উইলিয়াম কালনের ম্যাথমেটিকাতে, কিন্তু তিনি সদৃশ নিয়ে আলোচনা করেননি। এবং তিনি এখানে লেখেন যে এইটা নিয়ে গবেষণা করার দরকার ছিল বা দরকার, এবং সেরকম সাহসী পুরুষ নাই। তো তখন হানিম্যান তিনি চিন্তা করলেন এবং পরবর্তী লেখাগুলো খেয়াল করলেন যে সিনকোনা বার্গ, পেরুভিয়ান বার্গ বা সিনকোনা স্থূল মাত্রায় গ্রহণ করলে কম্পোজারের সৃষ্টি করে এবং লঘুমাত্রায় গ্রহণ করলে কম্পোজারের ওই লক্ষণধারী লক্ষণগুলো বিতরিত হয়। তো তখন তিনি নিজের শরীরে এই সিনকোনা বার্গ বা পেরুভিয়ান বার্গকে তিনি স্থূল মাত্রায় গ্রহণ করেন এবং তিনি খেয়াল করেন যে তার মধ্যে সেই উইলিয়াম কালনের যে কথাগুলো সেগুলোই সঠিক এবং কম্পোজার সৃষ্টি হচ্ছে, এবং লঘুমাত্রায় গ্রহণ করে সেগুলো উপশম হচ্ছে। ফলশ্রুতিতে তিনি আরো বন্ধু বান্ধব কারো কয়েকজনের শরীরে এই ওষুধটি পরীক্ষা করেন এবং এই পরীক্ষা করার পরে তিনি সিদ্ধান্ত উপনীত হন যে এই সদৃশ পদ্ধতির রাস্তা তিনি খুলে দেন। এবং তিনি 1807 সালের উপল্যান্ড জার্নালে তিনি এই একটা লেখা প্রকাশ করেন যে ইন্ডিকেশন অফ দ্য হোমিওপ্যাথিক এমপ্লয়মেন্ট অফ মেডিসিন ইন অর্ডিনারি প্র্যাকটিস, এরকম নামে একটি প্রবন্ধ দেন। এবং এখানেই তিনি সর্বপ্রথম 1807 সালে হোমিওপ্যাথি শব্দটি ব্যবহার করেন। এবং তিনি এই জার্নালে যেই লেখাগুলো লিখেছেন, যে যুক্তি দাঁড় করিয়েছিলেন, তার বিরুদ্ধাচরণ করার মতো শক্তি এখন পর্যন্ত কারো হয়নি, দিতে পারেনি। তো সুতরাং এরপরে তিনি 1792 সালে হোমিওপ্যাথি ছড়িয়ে যেতে শুরু করে এবং 1792 সালে তাকে আমন্ত্রণ জানানো হয় পাগলাগারদের চিকিৎসা দেওয়ার জন্য, এবং সেখানে তিনি হোমিওপ্যাথির খুব গুরুত্ব এবং সফলতার সাথে এই চিকিৎসা দিয়ে আসেন। এবং তিনি সমালোচনা করেন রক্তমক্ষণকারী বিভিন্ন রকম শক দেওয়া, আঘাত করা বিভিন্ন চিকিৎসা। তিনি অসংখ্য বই লিখেছেন, ফ্র্যাগমেন্ট দ্য ভিরিবাস মেডিকোমেন্টারাম পজিটিভ সিপ ইন ন্যানো কর্পোরো হিউম্যানো অবজারভেটিস, অর্গান অফ হিলিং আর্ট, যুগান্তকারী বই, ম্যাথমেটিকা পিউরা, র্যাপোটোগ্রাম, ক্রনিক ডিজিজ সহ অসংখ্য বই। এগুলো আপনারা দেখে নেবেন, প্রয়োজনের মধ্যে স্ক্রিনশট করে নেন। তো তিনি অর্গান অফ মেডিসিনের 6টি সংস্করণ করেছেন এবং দেখেন 1810 সালে, 1819 সালে মানে 9 বছর পরে, এবং 1824 সালে 5 বছর পরে, এবং 1829 সালে আরো 5 বছর পরে, এবং 1833 সালে 4 বছর পরে। অর্থাৎ প্রত্যেকটি গবেষণা কার্যক্রম তিনি পরিচালনা করেছেন এবং একটি লম্বা সময় গবেষণার পরে। সুতরাং আমরা যখন হোমিওপ্যাথিকে অধ্যয়ন করব, হোমিওপ্যাথিকে নিজের স্বার্থে ব্যবহার না করে হোমিওপ্যাথির জনকের যে এই লাইফ লং স্ট্রাগল রিসার্চ, সেটাকে আমরা মূল্যায়ন করব। তবে কখনোই যদি তার এই রিসার্চের বাইরে কিছু বের হয়ে আসে, আমরা সেটাকে অবশ্যই ওয়েলকাম জানাবো। তবে উইদাউট রিসার্চ আমরা কখনোই হোমিওপ্যাথির জনকের দিকে আঙ্গুল তুলব না, এবং কেউ যদি এটা করে সেটাকে আমরা অবশ্যই এটাই ধরে নেব যে এটাই বাস্তব যে তার মধ্যে ল্যাকনেস অফ রিসার্চ পাওয়ার, ল্যাকনেস অফ নলেজ আমরা মনে করব। তো যাই হোক, আপনারা সাইন আপ করে এই এলএমএস সিস্টেমের মাধ্যমে এই ক্লাসটি উপভোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় চেয়েছি।